মায়াপুরের সবচেয়ে সুন্দরতম দিন হচ্ছে আজকে। কারণ আজ একদম ভোর ৩টের সময় উঠে স্নান করে আমরা ৪টের মধ্যে মঙ্গল আরতি দেখতে গিয়েছিলাম। আর সেই অপরূপ দৃশ্য দেখে আসার পর মন যেন একদম শান্ত হয়ে গেছে। সেই মুহূর্তটা যে কী ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই সময়টা যারা কাটিয়েছে একমাত্র তারাই বুঝবে। ওখানে তো ফোন একদম অ্যালাউ না, সেই জন্য ওই রকম একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন এইভাবে রেডি হয়ে গেছে। আজকে আমি এই সুন্দর ড্রেসটা পরেছি। এখন আমরা যাব মায়াপুর নবদ্বীপ পেরিয়ে সুবর্ণ বিহারে, যেখানে আমার দাদার মেয়ে আর দিদির ছেলের চুল দেওয়ার কথা আছে। মূলত এই কারণেই আমাদের আসা এখানে। এই যে আমাদের মহারানীর চুল দেওয়া হবে। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি। এখনও আমরা খাওয়া দাওয়া করিনি। ওই যে বললাম ভোরবেলা মঙ্গল আরতি দেখে এসে ঝটপট রেডি হয়ে গেছি। এই যে বেরিয়েছি, এখন মাঝখানে আমরা কিছু টিফিন করব, তারপরে যাব। এখন সুবর্ণবিহার যেতে অনেকক্ষণ টাইম লাগবে, অনেকটাই দূরত্ব। আমাদেরকে টোটো ভাড়া বলেছে ৭০০ টাকা লাগবে এতটাই দূরত্বে। আমাদের চোখে মুখে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি একটা। আমরা অনেক রাত্রে ঘুমিয়েছি, আবার ওই ৩টের সময় উঠেছি। সবাই মিলে মজা করতে করতে এখন আমরা টোটোয় উঠে পড়েছি। আর মজার ব্যাপার হচ্ছে আমি আমার দিদির কোলে উঠেছি। পাশাপাশি যারা যাচ্ছিল তারাও দেখে হাসছিল। আমার দিদির ছেলে বসে আছে, অথচ আমি কোলে উঠে বসে আছি। মজা করে করে যাচ্ছিলাম। বেশ আড্ডা মারতে মারতে আমরা পৌঁছে গেছি এখন ঘাটে। লঞ্চ করে এখন ওই পাড়ে যেতে হবে। আমরা আসার সময় এসেছিলাম গঙ্গা নদীর ওপর দিয়ে, আর এখন যাচ্ছি যমুনার ওপর দিয়ে। দুটোর জল সম্পূর্ণ আলাদা। এই জলটা একবারে নীল বা কালচে টাইপের, আর সেটা তো একদমই ঘোলা ঘোলা গঙ্গার জল, সবাই জানো। বিশ্বাস করো, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন অবধি আমার সেই মঙ্গল আরতিটা যেন গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। একটা এত সুন্দর পরিবেশ, চারিদিকে আওয়াজ, একটা ঠাকুরের গান, ধূপ ধুনো। তোমরা সময় থাকলে একবার ফোনে সার্চ করে শুধু দেখে নিও। নবদ্বীপে নেমেই আগে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ছিল হালকা পরোটা, মানে তেল সেরম ছিল না। নবদ্বীপের স্পেশাল দই, আর সাথে ছিল ঘুগনি। ব্রেকফাস্ট করে নিয়ে টোটো করে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল। পরিবেশটা হালকা একটু ঠান্ডা হলো অবশ্য, প্রচণ্ডই গরম একটা ছিল। এখন আমাদেরকে অনেকটাই পথ যেতে হবে টোটোতে করে। টোটোওয়ালাকে বাদ দিয়ে হঠাৎ আমার জামাইবাবু এখন টোটো চালিয়ে নিয়ে এলো। তার কারণ হচ্ছে এই রাস্তা। এই রাস্তা থেকে টোটোওয়ালাও ঠিকঠাক ভরসা পাচ্ছিল না। যেহেতু জামাইবাবু টোটো চালানো একবার শিখেছিল, তো টোটো চালাতে জানে, তাই জামাইবাবু এই গর্তটা পার করে দিল। বেশ কিছুক্ষণ ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম নৃসিংহদেবের মন্দিরে। খুব সম্ভবত জায়গাটার নাম সুবর্ণ বিহার, লোকেশনে তো তাই দেখাচ্ছে। এইখানেই আমাদের মানসিক আছে, তো চুল এখানেই দেওয়া হবে। মন্দির ঢোকার আগে কিছু দোকান ছিল, যেখানে পুজোর ডালা টালা সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। এসে নিয়ে দেখছি মন্দিরের দরজা এখনও খুলেনি। আমরা তো অনেকটা সকাল সকালই এসেছি। আর সামনেটাতে মানুষের বসার জন্য এরকম একটা জায়গা করা আছে। বুনু ওইদিকে ঘুমিয়ে গেছিলো, তাই আমরা খুব খুশি ছিলাম যে ও চিৎকার করবে না, ঘুমিয়ে ঘুমিয়ে কাটবে। কিন্তু ঠিক তার উল্টোটা হলো। 4 জন মিলে ওকে ধরে রাখতে পারছিল না, এত পরিমাণে ও কান্নাকাটি করছিল। কান্না না দেখতে পেরে আমি এলাম পাশে একটা চকলেট দোকানে। ভাবছি এখান থেকে একটা চকলেট নিয়ে গিয়ে ওকে শান্ত করানো যাবে, কিন্তু একদম না। তারপরে আমার দিদির ছেলে কতটা লক্ষ্মী দেখো, কার্টুন দেখতে দেখতে চুপচাপ বসে বসে ন্যাড়া হয়ে গেল। আর এই সেই পুকুর যেখানে নাকি রক্তমাখা হাত ধুতে এসেছিল নৃসিংহদেব। আমার কোথাও ভুল হলে একটু ধরিয়ে দিও। আর এই যে মহারানী এদিকে ন্যাড়া হয়ে যাওয়ার পর, অনেক কান্নাকাটির পর নতুন জামা পরে এখন বসে আছে। তারপর আমরা ঠাকুর দর্শন করলাম। এখন পুজো শুরু হয়ে গেছে। এটাই আসল নৃসিংহদেবের মন্দির, যেখানে ঠাকুর মনুষ্যরূপে থাকতে থাকতে আস্তে আস্তে পাথরে পরিণত হয়েছে। এই জায়গাটাতে তো এসে বোঝাই যাচ্ছে মানুষের কত মনের বাসনা মানুষ চেপে রেখেছে। সবাই কত গিটুলি বেজেছে এখানে। গাছের গোড়াটাতে আমি একটু বসেছিলাম, ওইদিকে পুজো চলছে। আমি একটু ঘুরে দেখছিলাম। মন্দিরটা অনেক বড় না, তবে পরিবেশটা ভীষণই ঠান্ডা আর শান্ত একটা পরিবেশ। এতদিন ফোনেই দেখেছি, আজ সামনে থেকে দেখলাম যে বিদেশের মানুষও কতটা ভক্তি ভরে আমাদের ঠাকুরের নাম গান পুজো করছে। পরের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো যে মায়াপুরে মহাপ্রসাদের ডালার কত টাকা পড়ে বা কত কি খাবার দাবার দেয়। পরের ব্লগটা কেউ মিস করো না। এই ব্লগটা এখানেই রাখছি। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মালা দিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো, টাটা।